শেষ বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভবত যে বিশাল অন্যতম একটি টার্গেট ছিল, স্বপ্ন ছিল, সেটি সফল হচ্ছে না, হওয়ার কথাও নয়। 24-এর যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান, তার পেছনে নিশ্চয়ই অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল, যেগুলো আস্তে আস্তে সব বের হচ্ছে। তারপরেও সাধারণ দৃষ্টিতে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা নেতৃত্বে সংগঠিত হয়েছিল, সেই জনতাকে পাশ কাটিয়ে, ছাত্রদের একটি বিশাল অংশকে পাশ কাটিয়ে একটি বিশেষ অংশ সব ধরনের কৃতিত্ব ছিনতাই করে নিল। অর্থাৎ যাদের নেতৃত্বে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, এবং সেই কৃতিত্ব পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুসারীরা ছিনতাই করার চেষ্টা করছেন, এবং যার কারণে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে, তাই না? মানে তার নেতৃত্বে সরকার গঠনের দিনটিকে আমি প্রথম থেকে বলছিলাম যে নতুন বাংলাদেশ দিবস কোন যুক্তিতে, কোন হিসেবে ঘোষিত হয় সরকারিভাবে, এবং এখন এই ঘোষণা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, সেই কৃতিত্ব ছিনতাই করা ছাত্রদের সঙ্গে, এবং তাদের সাথে রয়েছে জামাতে ইসলামী। 3টি দিবস ঘোষণা করা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে। 17ই জুলাই শহীদ আবু সাঈদ দিবস, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন, যেখানে তিনি সরাসরি বলছেন 8 নয় 5 আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। এর আগে সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা প্রত্যাখ্যান করেছে সরকারের এই সিদ্ধান্তকে, 8 আগস্ট জাতীয় সরকারি দিবস হিসেবে ঘোষণা করার বিষয়টিকে। এবং দলের শীর্ষ নেতাদের একজন হাসনাত আব্দুল্লাহ, তিনি যা বলেছেন আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন। তিনি বলেছেন নতুন বাংলাদেশে জন্ম হয়েছে 5 আগস্ট, 8 আগস্ট না, 5 আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। খুবই সিগনিফিকেন্ট এই কথাটি, সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না, আমাদের এটি মনে রাখা দরকার। যাই হোক, সার্জিস আলম আরেক নেতা বলছেন 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতার নষ্টের বা ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন বাংলাদেশ বলে কিছু নেই, স্রেফ একটি সরকারের পতন হয়েছে, এবং মানুষ সম্ভবত এটাই চেয়েছিল, এর বাইরে আর কিছু নয়। এবং শুরু থেকে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে ছোট করে সেখানে 24কে রিপ্লেস করার একটা অপচেষ্টা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই রিসেট বাটনের কথা উল্লেখ করেছেন। সেই রিসেট বাটন নিয়ে অনেক ধরনের সমালোচনা হলো, মানুষের সন্দেহ সংশয়, নানান ধরনের দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হলো মানুষের মাঝে। যদিও প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সেই রিসেট বাটন শব্দ দুটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও তার কেউ মেনে নেয়নি। এবং অনেকেই বলেছেন বা এখনো বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে বঙ্গবন্ধুর পর্যায়ে নিয়ে যেতে চান। যদি সত্যিই তা হয়ে থাকে, স্রেফ ছেলে মানুষই এই কারণে যে আমরাও ছোটবেলায় ভাবতাম যে বড় হয়ে আইনস্টাইন হব, বড় হয়ে আলেকজান্ডার হব, এর চেয়ে আর বেশি কিছু বললাম না। যা হোক, এবং এর বেশ কিছু লক্ষণও অনেকের কাছে স্পষ্ট হতে লাগলো। বঙ্গবন্ধুকে ফ্যাসিবাদের জনক বানানো হলো, আর সারা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা বা তার প্রভাব যে কতটা বিশাল সেটি প্রমাণের চেষ্টা করা হতে লাগলো। ডক্টর ইউনূসকে হিরো বানানোর চেষ্টা করা হতে লাগলো। আওয়ামী লীগের দায় বিভিন্ন জায়গায় অবশ্যই আছে, কিন্তু পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য 17 বছরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের, মন্ত্রীদের, এমপিদের যে বিচার কার্যক্রম সেটি শুরু হলো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে। যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল, এখন সেখানে আওয়ামী লীগ আসামি। মনে হচ্ছে আওয়ামী লীগ যুদ্ধাপরাধ করেছে, আর জামাত হয়ে উঠেছে ক্ষমতার ভর কেন্দ্র। এবং অনেকে তো একথা বলা বলি শুরু করেছেন যে এদেশে খুব শীঘ্রই মুক্তিযোদ্ধাদের
ফাঁসি দেওয়া হবে মুক্তিযুদ্ধ করার জন্য। 24শে আন্দোলনকে নতুন মুক্তিযুদ্ধ হিসেবে দেখানোর একটা চেষ্টা, এদের তো এখনো বলছে চেষ্টা কি যে দ্বিতীয় স্বাধীনতা, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি। আর সেখানে নতুন বাংলাদেশের জনক বানানোর চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সেটা যেমন এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার একটা চেষ্টা আমরা দেখেছি, হয়তো পরে তারা চুপসে গেছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব কিছু অনুসারী আছেন, তারা এটি ঢাকঢোল পিটিয়ে বেশ সেই প্রমাণের চেষ্টায় এখনো তারা বিরাজ করছেন। নতুন বাংলাদেশ কোত্থেকে এলো, কিভাবে এলো, কিসের নতুন বাংলাদেশ? এর আগে আমি বলেছি ধরে ধরে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে, নতুন করে আসে এই বিষয়ে কিছু বলতে চাই না। এখন বিষয় হচ্ছে যে সরকারের উপদেষ্টা পরিষদে বা মন্ত্রী পরিষদেই তো সিদ্ধান্ত হয়েছে 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নেতারা তো এই প্রস্তাব দেননি, তাহলে প্রস্তাবটা কোত্থেকে এসেছে? উপদেষ্টা পরিষদের ভিতর থেকে। তাহলে নিশ্চয়ই সরকারের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কট্টর অনুসারীরা খুব ভালো একটা খেলা খেলছেন। এমনিতেই তো সবাই মিলে যে খেলা শুরু করেছেন দেশের ইতিহাস বদলে দেওয়ার, মুক্তিযুদ্ধের সবকিছু বদলে দেওয়ার একটা নোংরা চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্তগুলো কোথাও কোথাও বাস্তবায়ন হচ্ছে, এই কথা আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে, স্পষ্টভাবে। তাতে যত খরচ নেমে আসুক, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নেই। এবং যারা সরকারের মধ্য থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্বিতীয় বাংলাদেশের জনক হিসেবে দেখতে চান, সম্ভবত তারাই এই দিনটিকে, অর্থাৎ 2024-এ 8 আগস্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হলো, সেই দিনটিকেই নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করার চেষ্টা সফল করার এখন পর্যন্ত ওই অবস্থা আছে যে এখন পর্যন্ত তারা সফল, যেহেতু ঘোষিত হয়েছে। এখন এনসিপি নেতারা দেখছে আরে তাদের কৃতিত্ব তো সব বেহাত হয়ে যাচ্ছে, তাদের সেই কথিত বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে। অতএব আর নয়, কোনো অবস্থাতেই সরকার গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করতে দেওয়া হবে না। অবশ্য নতুন বাংলাদেশ 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস, এগুলো কিছু টিকবে না, টেকে না। এবং ইতিহাসের পরতে পরতে এই ধরনের কাহিনী অনেক রয়েছে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়। যারা প্রকৃত ইতিহাসকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে নতুন কিছু, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করানো যাবে না। আওয়ামী লীগ অসহায় ছিল। আওয়ামী লীগের সময় যে হাজার হাজার গায়েবী মামলা হলো, লাখ লাখ মানুষকে বিনা বিচারে বন্দি করে রাখা হলো, গ্রেফতার করা হলো। শুধু বিএনপির যে অভিযোগ, সেই অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা হয়েছে, যাতে 40 লক্ষ নেতাকর্মী আসামি। অনেকের তো আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জামিনের জন্য মাসের পর মাস কেটে গেছে, খাওয়া দাওয়ার সময় পায়নি, বউ স্ত্রী সন্তানদের সময় দেওয়ার সময় পাননি। এই কথাগুলো তো সত্য। তাহলে সত্য হলেও ওইখানে আওয়ামী লীগের কোনো দোষ ছিল না। ওই মামলাগুলো গায়েবীভাবে হয়েছে, পুলিশ বাণিজ্য করার জন্য করেছে, অথবা কোনো পক্ষ টাকা অবৈধ উপায়ে টাকা অর্জনের জন্য এই মামলাগুলো করেছে। অধ্যাপক আসিফ নজরুল যে কথাগুলো বলছেন সেই তো বোঝায়, এগুলোই তো বোঝায়। তাহলে আওয়ামী লীগ যদি এইগুলো বলে, দোষ কোথায়? যে কোনো একটা তো মানতে হবে। হয় যদি আমরা ডক্টর আসিফ নজরুলের কথাগুলো মেনে নিই, তাহলে আওয়ামী লীগের কোনো দোষ ছিল না। আর আমরা যারা অভিযোগ করছি এই সরকারও রাজনৈতিক সরকারের মতন আচরণ করছে, একটা ভয়ঙ্কর ধ্রুবভিসন্ধি সামনে রেখে, যদি সেইগুলো সত্য হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ দোষী। আওয়ামী লীগকে আমরা আদালতে কাঠগড়ায় দাঁড় করাতে পারবো। ব্যারিস্টার সারা হোসেন ওই অনুষ্ঠানে বলছেন যে বিনা বিচারে আটক ব্যক্তিদের সংখ্যা কমানোর ক্ষেত্রে পুলিশ বিচার বিভাগের ভূমিকা নেওয়া উচিত। এক্ষেত্রে এক সংস্থা আরেক সংস্থার উপরে দায় চাপায়। তিনি বলছেন যে পুলিশ বলে আমাদের কিছু করার নেই,
তার মানে উপরে চাপ রয়েছে। আদালত জামিন দেয় না, পুলিশ আবার বলে আমরা কি করব। আবার আদালত বলছে যে তাদের উপরেও উপরের চাপ রয়েছে। এবং এই কথা চরমভাবে সত্য। নিম্ন আদালতের বিচারকেরা, এখন নিম্ন আদালতের বিচারক কেন, উচ্চ আদালতের বিচারকেরাও নানান ধরনের চাপের মুখে থাকেন। এটা প্রিয় হোক অপ্রিয় হোক সত্য কথা। আর নিম্ন আদালতের বিচারকরা যেহেতু নির্বাহী সরকারের আইন মন্ত্রণালয়ের অধীনে, তো তাদের উপর তো চাপ থাকেই। আমরা তো জানি যে কিভাবে রাজনৈতিক সরকারগুলোর সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে, তাদের অর্ডারে জামিন কতটা হতো না, সেই জায়গা থেকে কোনো ধরনের পরিবর্তন এসেছে। আওয়ামী লীগের সময় যে এই ধরনের কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলা হতো তো সত্য কথা। এখনো কি তার বাইরে আসতে পেরেছে? সাংবাদিকদের জামিন হচ্ছে না, কেন হচ্ছে না? কি কারণে হতে দেওয়া হচ্ছে না? আমি যদি বলি যে নিম্ন আদালতে জামিন হচ্ছে না বা উচ্চ আদালতের থেকে জামিন দেওয়া হচ্ছে না, মানে এখানে বিচারকদের কি ধরনের ইন্টারেস্ট থাকতে পারে? হয় কোনো লেনদেন, স্পষ্ট করে বলতে গেলে সেটি তো আর হওয়া সম্ভব না। তাহলে ব্যারিস্টার সারা হোসেন যে অভিযোগটি জানালেন সেটি সত্য কিনা যে উপরে চাপ রয়েছে? আমরা ডক্টর আসিফ নজরুলের আরেকটি মন্তব্য শুনে আসি। তিনি বলছেন যে আমাকে প্রশ্ন করা হয় কেন আমি মিথ্যা মামলা বন্ধ করতে পারছি না এবং কেন জামিন দেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্নে আমার কিছু করা থাকে না, তবে আমরা ব্যবস্থা নিচ্ছি। এই ধরনের মিথ্যা মামলা বা গণগ্রেপ্তারের বিরুদ্ধে বিধান করা হচ্ছে। কিন্তু তিনি সেইগুলো এখন ডিসক্লোজ করতে চান না, প্রকাশ্যে বলতে চান না। কেন বলতে চান না? বললে অপরাধীরা পার পেয়ে যাবে। যদি আদালতের কোনো বিচারক বা পুলিশের কোনো সদস্য অপরাধী হয়ে থাকে, অভিযুক্ত হয়ে থাকে, তারা বিশেষ কোনো পন্থায় যাবে। এই কথাগুলো বলার কোনো অর্থ আমরা খুঁজে পাই না। যদি কোনো বিধান সামনে করার চিন্তাভাবনা থাকে বা সেই দিকে কোনো অগ্রগতি হয়ে থাকে, প্রকাশ্যে কেন বলা হচ্ছে না? বলুক না। এগুলো যে আসলে করা হচ্ছে না, শুধুমাত্র কালক্ষেপণ করা হচ্ছে রাজনৈতিক সরকারগুলোর মতন এই সরকারও একটা অভিসন্ধি রয়েছে, সেটি স্পষ্ট। এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি ওই অনুষ্ঠানে আবার কি ভয়ঙ্কর মন্তব্য করলেন মব ভায়োলেন্সকে প্রকারান্তরে সমর্থন করে। এর আগেও যদিও তিনি এই একই ধরনের মন্তব্য করেছেন। মব ভায়োলেন্স সম্পর্কে তিনি বলছেন যে যেটিকে মব বলা হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেশার গ্রুপ। সেটা তৈরি হয়েছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। এবং সেটির তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে, মানে এই মব ভায়োলেন্স যে হচ্ছে এটির গ্রাউন্ড কেন, বিশেষ করে গণমাধ্যমের সামনে যে মব ভায়োলেন্সগুলো হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলছেন কেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 15 বছর তো তারা মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি সেখানে তাদের ক্ষেত্রে। এবং যেহেতু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এখন কনসার্ন। গত বছরের 28 জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, কেউ কি বলেনি? তিনি প্রশ্ন করছেন, প্রশ্নের মধ্য দিয়ে প্রকারান্তরে মন্তব্য করছেন, সাংবাদিকরা এই কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে তিনি মবকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। কি কারণে? এই যে মানুষগুলো গণমাধ্যমের সামনে মব ভায়োলেন্স তৈরি করেছিল, ডেইলি স্টার, প্রথম আলো, কালবেলা, তাদের বিরুদ্ধে এই মানুষগুলো তো অভিযোগ জানিয়েছিল যে তারা ভারতের দালালি নাকি করছে। এই জন্যই তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। তারা এই গণমাধ্যমগুলোর সামনে জিয়াফতের আয়োজন করলেন, মাংস খাওয়া দাওয়া করলেন, রান্নাবান্না করলেন এবং গরু জবাইয়ের মাধ্যমে। যারা এই কাজগুলো করেছিলেন, জনাব শফিকুল আলম একটা একটা করে দেখান তো তাদের মধ্যে গত সরকারের সময় কজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর তারা তো প্রকাশ্যে ঘোষণা দিয়েছে ভারতের দালালির জন্য তারা এই কাজগুলো করছে, যাতে এই গণমাধ্যমগুলো ভারতে দালালি না করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যে বললেন যে আওয়ামী লীগের সময় যে সাংবাদিকরা চাটুকারিতা করেছে, তারা আবার বলেছেন নাকি যে সরকারের উদ্দেশ্যে বা সরকার প্রধানের উদ্দেশ্যে যে যারা আন্দোলন করছিল তাদেরকে গুলি করেন, তাদেরকে হত্যা করেন। আচ্ছা, এই কথাগুলো তিনি কোথায় পেলেন? কি উদ্ভট কথাবার্তা।
আওয়ামী লীগের সময় সাংবাদিকরা সীমাহীন দালালি করেছে, চাটুকারিতা করেছেন, তারা অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন। সে বিষয়ে আওয়ামী লীগের সময়ে আমি অসংখ্যবার কথা বলেছি। কিন্তু সাংবাদিকরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সাংবাদিকরা